This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও রাজপথে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভ এসএলএসটি চাকরি প্রার্থীদের। বিক্ষোভকারীদের সরাতে ডিসির নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী যায়। বিক্ষোভকারীদের উঠে যাওয়ার আবেদন করেন পুলিশ কর্তারা। আজ রাতের জন্য ওয়াই চ্যানেলে থাকার অনুমতি দেওয়া হয়েছে। ওনারা চাইছেন যে ওনারা এখানে বসবেন, কিন্তু দেখুন এটা তো একটা বিজি থরফের, এখানে বসা যেতে পারে না। আউট অফ জেনুইন কনসার্ন, কারণ কি এখানে অনেক মহিলারা আছেন, আমরা ওনাদেরকে অ্যালাউ করলাম যে আজকে রাতটা ওনার যাতে ওয়াই চ্যানেলে যান, কারণ কি এরকম বিজি রাস্তার মধ্যে কিন্তু রাতের বেলা বসে থাকে না, যাওয়া যায় না। ফলে আমরা ওনারা রিকোয়েস্ট করেছিলেন আপাতত আজকে রাতের জন্য আমরা ওনাদেরকে বললাম যে ওনা আর এভিনিউ মিডল ফ্ল্যাঙ্ক থেকে যেন ওয়াই চ্যানেলে চলে যান। এবার সেটা আজকে রাতের জন্যেই। এবার ওদের এরপরে ওনারা কি করতে চাইছেন, কিভাবে করতে চাইছেন, এটা সম্পূর্ণভাবে ওদের ডিসিশন। তবে হ্যাঁ, আমরা ওনাদেরকে বলেছি যে যত লোক এখানে আছে কেউ যদি চলে যেতে চায় আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের থেকে যারা ওয়াই চ্যানেলে এখন যাবেন রাত্রি 10টা থেকে ধরে নিচে আধ ঘন্টার মধ্যে মুভমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আর কোনো লোক ওয়াই চ্যানেলে আসা যাবে না। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুশোভন, এখনো পর্যন্ত তাদের অবস্থান যা জানা গেল পরিস্থিতি ওয়াই চ্যানেল আজ রাতের জন্য, আর কি আপডেট? দেখো, তারা ইতিমধ্যে ওয়াই চ্যানেলে চলে এসেছেন এবং আমার সঙ্গে তারা রয়েছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে ওয়াই চ্যানেলে আজকে রাতের জন্য আপনারা অবস্থান করছেন, আগামীকাল আপনারা কি করবেন? আগামীকাল থেকে আমরা যেটা করব, যেটা আমাদের মূল দাবি, সেই দাবির উপরে আমরা প্রোগ্রাম নেব। আমরা সবাইকে জানাতে চাইছি যে আসলে আমাদের সমস্যাটা কি। শুধুমাত্র কোর্ট দিয়ে সমস্যার সমাধান হচ্ছে না, কারণ হাইকোর্টেও আমরা দেখেছি যে আমাদের প্যানেল বাতিল হয়েছে, কিন্তু পুলিশ তো আজকে রাতের জন্য অনুমতি দিয়েছে। আগামীকাল তাহলে কি এখানে থাকবেন? এটা আমরা বলেছি, ওনাদেরকে বলেছি যে আমরা 7 তারিখ পর্যন্ত এখানে থাকতে চাইছি। 7 তারিখে আমাদের কোর্টের হিয়ারিং আছে, আমরা কোর্টের হিয়ারিংয়ে আমরা দেখতে চাইছি যে আমাদের কি ফলাফল হয় বা কি করবেন আগামীকাল সকালবেলা। আপনারা কি এখান থেকে উঠে যাবেন, না পুলিশের কাছে আবেদন করবেন, না থাকবেন? আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমরা এখানে ন্যায় না পাওয়া অবধি, বিশেষ করে আগামী 7 তারিখ অবধি যেহেতু কোর্টের হিয়ারিং আছে, সেই অবধি অন্তত থাকবো। আমরা ওনাদের কাছে কালকে হোক বা আজকে হোক ম্যাডাম যেভাবে বলবেন আমরা অ্যাপ্লিকেশন দেবো এবং সেই মতো তারা সেটা অ্যাপ্রুভ করবেন, এটাই কথা হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা কখন দেবেন সেটা ম্যাডাম বলবেন। আজকে চাইবেন না কালকে দিতে হবে, কিভাবে দিতে হবে প্রসিডিওরটা বলে দেবেন, আমরা সেইভাবে সাবমিট করব। কিন্তু এখানে শুধু আজকে রাতের জন্য নয়, আমরা পার্মানেন্টলি এখানে অবস্থান করব। অর্থাৎ তারা অবস্থান করতে চান এবং যে আবেদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা করবেন সেটা পুলিশের কথা মতো। এবং যে তুমি যে কথা বলছিলে যে অবস্থান তাদের রানী রাসমণি অ্যাভিনিউতে চলছিল বর্তমানে, একদমই। কিন্তু তারা যেটা বললেন আমরা শুনলাম যে আজ রাতের জন্য শুধু নয়, এই অবস্থান তারা চালিয়ে যাবেন এবং আইনি পথে যাওয়ার কথা তারা বলছেন। অনেক ধন্যবাদ সুশোভন। অন্যদিকে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতে প্রবেশ, গ্রেফতার 3, এখনো অধরা 3। ভারতে এসে বিভিন্ন পরিচয়পত্র বানিয়ে ফেলেছিল এই অনুপ্রবেশকারীরা। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে বিএসএফ। বাকি 3 জনের খোঁজ চলছে। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বলে জানা যাচ্ছে। ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজত হয়েছে। কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ পুলিশ তদন্ত করছে। হাওড়ায় পুলিশ কর্মীর স্ত্রীর রহস্য মৃত্যুর খবর পেলাম আমরা। শিবপুরের বেতাইতলায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মহিলার ঝুলন্ত দেহ। পাশের ঘর থেকে মহিলার 2 ছেলেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মহিলার বড় ছেলের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত মহিলার স্বামী প্রদীপ ঝা, যিনি পুলিশ কর্মী, তিনি হাওড়া সিটি পুলিশে কর্মরত। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে 3 জনকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান 2 সন্তানকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। মহিলার ছোট ছেলের চিকিৎসা চলছে, কিন্তু কি কারণে এই ঘটনা তা পুলিশ খতিয়ে দেখছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই শুনেছি ঘরে বউ ফাঁসি লাগিয়েছে, এইসব কথা শুনলাম, তাই এসেছি। তাহলে তো পুলিশ সব आ गए थे, वही सब तो लेके गए। इसलिए देखिए हम तो सुने देखे नहीं कुछ। ना ওর স্বামী ভালো আছে, ঝামেলা কিসে, 2 জন তো আছে।
নিয়োগ দুর্নীতির তদন্ত এবং সেই নিয়োগ দুর্নীতির তদন্তের তার ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এবার সেই অর্পিতা মুখোপাধ্যায় ইডির কাছে জানতে চাইলেন তার বাড়ি থেকে পাওয়া টাকা কোথা থেকে এসেছিল। অর্পিতার আইনজীবীর প্রশ্ন, আমার মক্কেলের বাড়ি থেকে পাওয়া টাকা কে এনেছিল? তদন্তে দেখানো হয়নি কোথা থেকে সেই নগদ এসেছিল। অর্পিতার আইনজীবী আদালতে জানিয়েছেন তার মক্কেল এফআইআরে অভিযুক্ত নন, তার বিরুদ্ধে সিবিআই ও চূড়ান্তভাবে কিছু জানাতে পারেনি। ইডি অর্পিতার বিরুদ্ধে গত 2.5 বছর ধরে তদন্ত চালিয়ে কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি বলেও অর্পিতার আইনজীবী দাবি করেছেন। পার্থের পর এবার তাঁর বান্ধবীও ইডির মামলায় অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেছেন। অন্যদিকে বনকর্মীদের ঘোল খাইয়ে ফের অবস্থান বদল বাঘিনী জিনাতের। বান্দোয়ানের পাহাড় ছেড়ে এবার সে ঘাঁটি গেড়েছে পুরুলিয়ার মানবাজারের পাইসাগোড়ার জঙ্গলে। জিনাতকে ধরতে নতুন করে পাতা হয়েছে খাঁচা, তৈরি হয়েছে ট্রাঙ্কুইলাইজিং টিম। কিন্তু ঘন ঘন জিনাত অবস্থান বদলাচ্ছে কেন? শিমলিপালের জঙ্গল ছেড়ে এত পথ পাড়ি দেওয়ার কারণই বা কি, সেটা জানতে আপনাদের দেখতে হবে আমাদের এক্সক্লুসিভ রিপোর্ট। বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন, বাড়ির মধ্যে থাকবেন, জঙ্গলের আশেপাশে যাবেন না। বাঘটি কিন্তু আপনাদের আশেপাশে জঙ্গলে ঘোরাফেরা করছে। সঙ্গিনীর খোঁজে মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য থেকে 500 কিলোমিটার পাড়ি দিয়ে সোলাপুরের জঙ্গলে পৌঁছে গিয়েছে পুরুষ বাঘ অ্যাভেঞ্জার। তার এই রয়্যাল যাত্রা নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় ঝড়, ঠিক তখন নজর টানছে বাঘিনী জিনাতের যাত্রাপথ। গত 15ই ডিসেম্বর শিমলিপাল থেকে বেরিয়ে আসার পরে এখন সে পুরুলিয়ায়। বান্দোয়ানের রাইকা পাহাড়, ভারাড়ি পাহাড় ছাড়িয়ে মানবাজার 2 নম্বর ব্লকের ডাংরডি বিটের পাইসাগোড়ার জঙ্গলে এই কদিনে 252 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে জিনাত। বারংবার নিজের অবস্থান বদল করছে বাঘিনী জিনাত। বন দপ্তর বারংবার চেষ্টা করছে, তাদের কৌশল বদল করছে, কিন্তু জিনাতকে এখনো পর্যন্ত ধরতে অক্ষম তারা। একের পর এক বন দপ্তরের পরিকল্পনা কার্যত ভেস্তে দিচ্ছে বাঘিনী জিনাত। কিন্তু কেন বারংবার এই স্থান বদল বাঘিনী জিনাতের? বিশেষজ্ঞরা যেটা বলছেন যে বাঘিনী জিনাত কোনো জঙ্গলকেই নিজের নিরাপদ আশ্রয় বলে মনে করছে না, আর তাই বারংবার সে নিজের অবস্থান বদল করছে। বিশেষজ্ঞদের ধারণা জিনাত এবার ফেরার চেষ্টা করছে তার পুরনো জায়গায়। বনকর্মীদের মতে শুক্রবার ভোর রাতেই বান্দোয়ানের পাহাড় থেকে মানবাজারে পৌঁছয় জিনাত। আশেপাশের এলাকায় তার পাগমার্কেরও হদিশ মেলে, সেই মতো শুরু হয় তৎপরতা। জিনাতকে ধরতে মহিষ শাবকের টোপ দিয়ে নতুন করে খাঁচা পেতেছেন বনকর্মীরা। তৈরি ট্রাঙ্কুইলাইজিং টিম। কিন্তু বাঘিনী বাগে আসছে না কেন? ও যে জায়গা থেকে এসেছে ও সেই জায়গাটা ফিরে পেতে চাইছে, সেই জন্য ও খুঁজে বেড়াচ্ছে। শিমলিপাল থেকেও বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ার উদ্দেশ্যই হলো আমার সেই জায়গায় ফিরে যাব যেখান থেকে ওকে আনা হয়েছে গাড়ি করে। ওরা যদিও সলিটারি একা একা থাকে, কিন্তু তবুও ও আবার খুঁজবে যে আমাদের নিজেদের সঙ্গী কোথায়। সেই জন্য ও ওখানে হয়তো বেশি দিন থাকবে না। প্রেগনেন্সি স্টেজে থাকতো একা, তাহলে কিন্তু ও বাচ্চা দিয়ে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর নিজের ফ্যামিলি নিয়ে থাকতো। যেহেতু ও একা এবং প্রেগনেন্সি স্টেজে নেই যা রিপোর্ট বলছে, তাহলে কিন্তু ওকে আবার ওখান থেকে মুভ করতে হবে। ফিমেল বাঘ নতুন সঙ্গী পার্টনার খোঁজার জন্য সে চলে আসতে পারে, অথবা বাচ্চা দেওয়ার জন্য নিরাপদ জায়গা খোঁজার জন্য সে চলে আসতে পারে। তো এটা বাঘটা যে কোনো কারণেই চলে আসুক না কেন, তাকে অবস্থান অনুযায়ী যদি কোথাও কোনো জায়গায় ঘিরে ফেলে ট্যাঙ্কুলাইজ করে ধরা যায় খুব ভালো, অথবা তাকে খাঁচা পেতে ধরা যায় সেটা খুবই ভালো। জিনাতের উপস্থিতি আতঙ্কের সৃষ্টি করেছে মানবাজার 2 নম্বর ব্লকের ডাংরডি এলাকায়। শুক্রবার হাটবার থাকলেও হাট বসেনি। বন দপ্তর প্রচার চালিয়েছে দিনভর। ও তো ওই খাঁচায় বন্দি হয়ে এসেছে, ওর খাঁচা দেখলেই ওর মনে পড়ে যাচ্ছে যে আমাকে আবার খাঁচাতে বন্দি করে নিয়ে যাবে, সেই ভীতিটা ওর আছে। 2টা ছাগল আছে, 2টা মোষ আছে। কি মনে হচ্ছে যে বলছে তো হয়ে যাবে। ঘুম পাড়ানি গুলি কি ব্যবস্থা? হ্যাঁ, ব্যবস্থা আছে। যেখানে মোষের সামনে ঘুম পাড়ানি ব্যবস্থার গুলির ব্যবস্থা আছে। শেষ পর্যন্ত কবে ধরা পড়বে জিনাত? সে কি নিজেই ফিরবে পুরনো আশ্রয়স্থলে? এই সমস্ত প্রশ্নই ক্রমশ জোরালো হচ্ছে। তপন হালদার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সকাল থেকে রাত পর্যন্ত বন দপ্তরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে বাঘিনী পালিয়ে গেল। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, ওই বাঘিনী হাঁটা দিয়েছে কুমারী নদী পার হয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। শুক্রবার সকাল থেকে মানবাজার 2 নম্বর ব্লকের ডাগরুডি বিটের পাইসাগোড়া জঙ্গলে জাল পেতে বাঘিনীকে ঘিরে রাখে রাত পর্যন্ত। কিন্তু
বন দপ্তরের সমস্ত প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিয়েছে সে। আমার সহকর্মী তপন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। তপন, এখনো পর্যন্ত তার অবস্থান সে কিছুটা এগিয়েছে বলে জানা যাচ্ছে, কি ডিটেল পাচ্ছ? একদমই, দেখো শুভজিৎ, এই মুহূর্তে যা জানা যাচ্ছে বাঘিনী কুমারী নদী পার হয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে ওইদিকে উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলত তুমি বুঝতেই পারছো সারাদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রম ব্যর্থ করে বাঘিনী তার যে বাঘিনী যে চতুর তার আরেকবার পরিচয় দিল এবং বন দপ্তরকে খানিকটা একদম বোকা বানিয়ে এই জঙ্গল গলে বেরিয়ে গেল, এই জাল গলে বেরিয়ে গেল। ফলত এখন বন দপ্তর হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, তার পিছু ধরেছে একটি ট্রেকার টিম। ফলত কোন দিকে গেছে এখনো পর্যন্ত যা মনে করা হচ্ছে, বন দপ্তর সূত্রে খবর যে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই বাঘিনী। শুভজিৎ, ধন্যবাদ তপন। আগামীকাল ভূতপূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য নিগমবোধ ঘাটে সকাল 11:45 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ নির্মাণের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুজনের ফোনে কথা হয়েছে। মনমোহন সিংয়ের প্রয়াণে 7 দিনের রাষ্ট্রীয় শোকের কথা ঘোষণা কেন্দ্রের। মতিলাল নেহেরু মার্গে মনমোহন সিংয়ের বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গিয়েছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা। আবারও হিমঘরে আলু রাখা নিয়ে গন্ডগোল মেমারিতে। আলু না পেয়ে কৃষকদের বিক্ষোভ। সরকারের নির্দেশ অনুযায়ী হিমঘরে 31শে ডিসেম্বর পর্যন্ত আলু রাখার কথা। অভিযোগ, কৃষকরা আলু নিতে চাইলে হিমঘর কর্তৃপক্ষ জানায় সেই আলু বিক্রি করে দেওয়া হয়েছে। এরপরই বিক্ষোভ দেখান কৃষকরা। অবিলম্বে আলু ফেরতের দাবিতে সরব হয়েছেন তারা। অন্যদিকে আলু ফেরত দিতে সময় চাইছে হিমঘর কর্তৃপক্ষ, কিন্তু কৃষকরা তাতে রাজি নন। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা ইতিমধ্যে। আইএম পাবলিক স্কুলে নিউ টাউনে উইন্টার কার্নিভাল সেলিব্রেশন। পড়ুয়া, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলে একসঙ্গে উদযাপন করলেন বিশেষ অনুষ্ঠান। ছিল ফুড স্টল, বিভিন্ন রকম খেলার স্টল ছিল। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ম্যাজিক শো এবং ড্রেস অ্যাজ ইউ লাইক শো। বিভিন্ন রকমের খেলা মজায় গোটা দিন কাটালো শিক্ষা প্রতিষ্ঠানের সকলে।